প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি দেশে যখন স্বৈরাচার সরকার টিকে থাকতে চায়, যখন জনরোষের সম্মুখে পড়ে, তাদের সামনে যখন দিশাহারা অবস্থা, তখন তারা বিভিন্নভাবে নিজেকে টিকিয়ে রাখতে চায়। তখন তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। প্রথমে তারা যেটা করে সেটা হচ্ছে পুলিশ, তাদের দলের রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বশেষে সেই দেশের সেনাবাহিনীকে তারা ব্যবহার করতে চায়। তো বাংলাদেশেও পতিত সরকার শেখ হাসিনার সরকার, তারাও চেষ্টা করেছিল তাদের নিজস্ব রাজনৈতিক দল, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে। কিন্তু বাস্তবে সেটা যখন তারা পারছিল না, তখন তারা সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছিল। সেনাবাহিনীও একটি দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং স্বৈরাচার যখন তাকে ব্যবহার করতে চেয়েছিল, তখন তাদের নিজেদের অভ্যন্তরেও একটা টানাপোড়েন চলছিল এবং নিজেরা সিদ্ধান্তহীনতায় ভুগছিল। সেই সময়ের প্রতিবেদন ভবিষ্যতে একটি বড় রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে বা একটি গবেষণার বিষয় হিসেবে জনগণের সামনে আসবে। সেটি একটি প্রতিবেদন আকারে আসছে, আমি সেটা আপনাদের সামনে উল্লেখ করছি। দ্য উইকের প্রতিবেদন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান, এটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে যারা রাজনীতি করবে তাদের জন্য একটি ইতিহাস এবং তাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে রয়ে গেল। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে 2 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক। ভারত সবসময়ই আমাদের দেশের অভ্যন্তরে যে কর্মকাণ্ড বা সেনাবাহিনীর অভ্যন্তরে, পুলিশের অভ্যন্তরে, এমনকি রাজনীতির অভ্যন্তরে কী ঘটনা ঘটে চলেছে সেটা কিন্তু তারা অবগত, তারা সেটা জানে। ফলে তাদের এই প্রতিবেদনটা তৈরি করা সহজ হয়েছে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি জানায়, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনের সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। সেনাপ্রধান তার খুবই ধৈর্যের সাথে এবং ঘটনা বিশ্লেষণ করে করে কথা বলেছেন এবং নবীন যে সেনাপ্রধান, গোটা সেনাবাহিনীর অভ্যন্তরে সে তার মতামত এবং তার বক্তব্য দেশের পরিস্থিতি বিশ্লেষণের জন্য সে সবার মধ্যে এটা ছড়িয়ে দিয়েছিলেন এবং ধৈর্য ধারণ করার জন্য সে আহ্বান জানিয়েছিলেন। তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। এর 3 দিন পর 5 আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন। আপনারা সবাই দেখেছেন যে মাত্র 45 মিনিট সময় সেনাবাহিনী বেঁধে দিয়েছিলেন। সেনাবাহিনী কিন্তু দেশের রাজনীতি পর্যালোচনা করে তাদের মতো করে তারা সিদ্ধান্ত নিয়েছিল, যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলা নিয়ে যায়। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি
130 পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল। সেটা তাকে দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর। বন্ধুরা, এটা কেন ছিল সেটা আপনারা জানেন। একদিকে আত্মীয় এবং তাকে প্রমোশনে সহায়তা করেছিল এবং তাকে সেনাপ্রধান করেছিল, কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন। তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয়। বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল। বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তারা 1719টি গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। মতবিনিময়ে সেনাপ্রধানের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে। তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন, তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু বলেন আমিন। নারী কর্মকর্তা মেজর হাজরা জাহান এই ঘটনার শিশুদের প্রাণহানি ও ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি উদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেনাপ্রধান তার সঙ্গে একমত পোষণ করেন। বাংলাদেশের মিলিটারি একাডেমির কর্মকর্তা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কয়েকজন কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা যাবে। সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন 5 এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন। সবশেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন। এখানে সেনাবাহিনীর অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটে চলেছিল সেগুলো বিভিন্ন কর্মকর্তা তারা ব্যাখ্যা করেছেন এবং নিজের অবস্থান থেকে এই 5 তারিখের ঘটনা বা শেখ হাসিনাকে রক্ষার জন্য তারা কোনো পদক্ষেপ নেবেন না বলে তারা যুক্তি তুলে ধরেন। তারা নিজেরা যুবক, তারা এই সরকারের যে শাসন ক্ষমতা সেটা তারা পর্যালোচনা করেছেন এবং অন্যায়, জবরদস্তি, খুন, গুম এগুলো তাদেরকেও নাড়া দিয়েছিল এবং তাদের সন্তানেরাই এখানে আন্দোলন করছিল শেখ হাসিনার বিরুদ্ধে। ফলে তারা একদম নড়তে পারেনি। যারা ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করবেন, বাংলাদেশের নেতৃত্ব দেবেন, যারা বাংলাদেশের ক্ষমতায় থাকবেন, তারা নিশ্চয়ই এটা মাথায় রাখবেন। যার কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। দর্শক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।